কাজকর্ম করা কিংবা দীর্ঘদিন ধরে এক জায়গায় পড়াশোনা করতে করতে কিন্তু আজকাল আমরা প্রায়শই কিন্তু শরীরের নানা অঙ্গে একটু ব্যথা অনুভব করি, এবং এই ব্যথাকে আমরা মাঝে মধ্যে হয়তো ইগনোর করে ফেলি, এবং এই ব্যথাকে কমানোর জন্য কিন্তু বিভিন্ন রকমের আমরা ট্যাবলেট কিন্তু কনজাম করি, এবং তার ফলে কিন্তু এই ব্যথা আমাদের কখনোই শরীর থেকে কমে যায় না, কিন্তু তার বদলে বেড়ে যায়। কিন্তু যখন এটা এক্সেসিভ মাত্রায় হয়ে যায় তখন কিন্তু আমরা সহ্য করতে পারি না। কিন্তু এই যে ব্যথাটা আপনার শরীরে দীর্ঘদিন থাকতে থাকতে একটা এক্সেসিভ জায়গায় যখন পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু এই যে নিরাময়ের যে একটা উপায় কিংবা একটা জায়গা, সেটাই কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করে দিতে পারি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো এইসব সংক্রান্ত, ব্যথা সংক্রান্ত সমস্ত কথোপকথনে, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেবো আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার আজকের দিনে 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু নিজের একটা গোল অ্যাচিভমেন্ট করার জন্য, যারা স্কুল স্টুডেন্ট তারাও তো 10-12 ঘন্টা ধরে ধরুন স্কুল করছে, তারপর টিউশনে বসছে, তো তারপরে বাড়িতে পড়া, একটা বসার একটা সেগমেন্ট তাদের চলেই যাচ্ছে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রায় কমে গেছে। আর যারা ধরুন ওয়ার্কিং রয়েছেন তারাও কিন্তু এই 10-12 ঘন্টা ধরুন অফিসে কাজ করছে, ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে বসে কাজ করছেন। এই যে কাজ করতে করতেই দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে একটা ব্যথা তারা অনুভব করছেন, এবং সব থেকে বেশি যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আর্থারাইটিস কিংবা স্পন্ডালাইটিসের মতন ব্যথা। তো এইগুলো কি আসলে যদি একটু দর্শকদের আমাদের একটু জানান। দেখুন, আমাদের যে আজকাল এই যে ব্যথার সমস্যা বা জয়েন্ট পেন যেটা আমরা বলি, আজকাল কিন্তু এটাকে বলা যায় যে একটা লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল ডিসঅর্ডার। কারণ আমাদের এটার যে সমস্যাগুলো দেখা দেয়, এই ব্যথার যে সমস্যাগুলো দেখা দেয়, এগুলো মেইনলি আমাদের জীবনশৈলী বা যেটা আমরা লাইফস্টাইল বলি তার জন্য। এই যে ছোটদের কথা বলা হলো, যে আজকাল ছোটদের ক্ষেত্রে হ্যাঁ হয়তো আর্থ্রাইটিসের প্রবলেমটা সবার হয় না, কিন্তু অনেক বাচ্চাদেরই আমরা দেখতে পাই যাদেরকে মা বাবারা নিয়ে আসে আমাদের কাছে, যে তাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। এইটা কেন হচ্ছে? প্রথম হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপার রয়েছে, যে মোবাইল যে আজকাল সোশ্যাল মিডিয়াতে মানে বাচ্চারা এত বেশি ইনভলভ হয়ে থাকে, স্কুলের বাচ্চারাও, এবং এটার জন্য আমরা গার্জিয়ানরাই দায়ী। ছোটবেলায় যখন বাচ্চা খেতে চায় না তখন থেকে কিন্তু হাতে মোবাইল আমরা ধরিয়ে দিয়েছি। তো এই ব্যাপারটা বিশাল সাংঘাতিক এফেক্ট হচ্ছে যখন যারা স্কুল গোয়ার্স থাকছে তাদের উপরে। কারণ প্রথম কথা হচ্ছে তাদের এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাটা, কার্টুন দেখা, খেলা দেখা, এইটা ওটা প্রোগ্রাম দেখা, এগুলোতে কি হচ্ছে, ঘাড় নিচু করে, কোমর নিচু করে একভাবে তারা বসে থাকে ঘন্টার পর ঘন্টা। ঠিক আছে, এবং এই ছবিটা দেখতে পাবেন 10 জনের মধ্যে থেকে 9 জনের ফ্যামিলিতেই কিন্তু এই ছবিটা দেখতে পাওয়া যায়। তাতে দুটো প্রবলেম হচ্ছে, একটা তো চোখের একেবারে ক্ষতি হয়ে যাচ্ছে, তারপর যে রেডিয়েশন সেটাতে ব্রেনও এফেক্ট হচ্ছে। তাছাড়া যেটা হচ্ছে, আমাদের ডিরেক্ট যেটা চোখের সামনে সবসময় দেখতে পাই, সেটা হচ্ছে ব্যথার সমস্যা। কি হচ্ছে, কোমরের আর ঘাড়ের যে আমাদের হাড় আছে, মেরুদণ্ডের হাড়, ঘাড় থেকে শুরু করে একদম কোমর অবধি নেমে গেছে যে হাড়গুলো, এখানে অনেকগুলো ছোট ছোট হাড় আছে, এবং এই হাড়ের কিন্তু একটা শেপ আছে, যে কোন দিকে বেঁকে থাকবে হাড়টা। ঠিক আছে, সামনের দিকে বেঁকে থাকবে না পেছন দিকে বেঁকে থাকবে। এই কারণে কি হয়, যে এই যে উল্টো দিকে বেঁকে থাকাটা, মানে সামনের দিকে নিচু হয়ে ঝুঁকে থাকা মাথাটা, কোমরটাকে ভাঁজ করে বসে থাকা, এই যে ঘন্টার পর হতে হতে, যেহেতু বাচ্চাদের এটা একটা গ্রোয়িং স্টেজ থাকে, তো সেইটা কিন্তু কার্ভটা পুরো নষ্ট হয়ে যায় এবং উল্টো দিকে চলে যায়, উল্টো রকম হয়ে যায়। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাচ্চাদের আজকাল যে স্কুলের যে ব্যাগ, সেটা এত ভারী হয়। অনেক স্কুলে কিন্তু বিদেশে দেখা যায় তাদেরকে ট্রলি ব্যাগ দিয়ে দেয়, কিন্তু আমাদের এখানে সেই পিঠে ব্যাগ নিয়ে হ্যাবিট, এই জিনিসটা যেহেতু রয়েছে, তো বাচ্চাদের কিন্তু এই লোডটা নিতে হয় রেগুলার, দিনের পর দিন, যত ছোটই বাচ্চা হোক না কেন। ঠিক আছে, তো এইটা নিতে নিতে তাদের কিন্তু একটা প্রেশার পড়ছে। তাতে কি হচ্ছে, হাড়ের যে শেপ সেটা নষ্ট হচ্ছে, হাড়ের উপরে অতিরিক্ত চাপ পড়ছে, এবং দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু ঘাড় ব্যথা বা লো ব্যাক পেন এগুলোর কিন্তু সৃষ্টি হচ্ছে। স্যার আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রবীর দত্ত বলছি হাওড়া থেকে। আচ্ছা প্রবীর বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ না, সম্বন্ধটা আমারই জানবো। আচ্ছা আপনার আগে বয়সটা বলবেন। আমার বয়স 30। আচ্ছা বলুন, এবার কি সমস্যা রয়েছে শারীরিক? সমস্যাটা হচ্ছে শীতের দিনে আমার গা হাত পা প্রচুর ফেটে যায়। আচ্ছা মানে সেটা কোনো পড়ার মারলেও হচ্ছে না মারলেও হচ্ছে। আচ্ছা, আপনি জল কতটা খাচ্ছেন?
জল খাই, মাঝে মাঝে খাই, মানে কাজের টাইমে মাঝে মাঝে কমও হয়ে যায়, মানে 3, 2.5, 3, 2 শীত হয়ে এরকম। আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা বলবো যে আপনার যে হাত পা যে ফাটছে এটা প্রত্যেক বছরই হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওই শীতের সময় বেশি হয়। শীতের সময় বেশি হয়। শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা হচ্ছে যে এই শীতকালে কি হয় আমাদের মানে বাতাসের ব্যাপারটা খুব বেশি প্রভাব ফেলে আমাদের শরীরে, এবং কি হয় এই টাইমে দুটো প্রবলেম হয়। একটা হচ্ছে যে স্কিন ড্রাই হওয়া শুরু হয়। স্কিন ড্রাই হতে হতে কি হয় যে স্কিনের যে একটা আর্দ্রতাটা সেটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু স্কিনের উপরে চাপ পড়ে, এবং স্কিন যে ইলাস্টিসিটিটা সেটা কিন্তু নষ্ট হয় স্কিনের, এবং দেখা যায় স্কিন ফেটে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য আমাদের কি হবে, স্কিনটাকে আমাদের বেশি হাইড্রেটেড করে রাখতে হবে। হাইড্রেটেড করতে গেলে প্রথম, আগেকার দিনে দেখবেন, খেয়াল করবেন, সবাই কি করতো যে গায়ে সরষের তেল মেখে তারপরে স্নান করতে যেত, এবং সেটা কিন্তু সারা গায়ে হাত পেয়েই লাগানো হতো। নাভিতে তেল দেওয়া হতো। দেখুন, নাভিটা হচ্ছে আমাদের উৎস, যে কোনো কিছুর, যে কোনো মানুষের যে সৃষ্টি হয় সেটা কিন্তু নাভির থেকেই মায়ের সাথে কিন্তু বাচ্চার কানেকশন থাকে। তার মানে নাভি দিয়েই সবকিছু কিন্তু ট্রান্সফার হয় মায়ের থেকে সন্তানের। তো নাভিতে যদি আমরা কোনো রকম কিছু তেলটা যখন অ্যাপ্লাই করা হচ্ছে, তাই সেই তেলের যে গুণটা সেটা কিন্তু আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো সেই জন্য আগে কিন্তু এটা করা হতো নখে, নাভিতে, নাকের নস্ট্রিলের মধ্যে, নাকের ফুটোয়, এবং সারা গায়ে হাত পায়ে কিন্তু তেল মেখে স্নান করা হতো, বিশেষ করে দেখা গেছে শীতকালে। সেইটা কেন করা হতো, যে আমাদের স্কিন যাতে না ফেটে যায়। কারণ যখনই আপনি নাভিতে তেল দেবেন আপনার সারা শরীরের মধ্যে কিন্তু দেখা যাবে যে তৈলাক্ত ভাবটা আস্তে আস্তে বাড়ছে বা ঠিক থাকছে, এমনকি আপনার ঠোঁটও ফাটবে না, গোড়ালিও ফাটবে না। এটা হচ্ছে প্রথম। তার পাশাপাশি কি হচ্ছে, আমার শরীরে যে জলটা আছে সেটাকে উড়ে চলে যায় না। তখন যখনই আপনি তেলের একটা প্রলেপ দেবেন আপনার শরীরে, আজকালকার দিনে কি হচ্ছে, বডি লোশন, বডি ময়শ্চারাইজার এগুলো চলে এসছে, সেগুলো ইউজ করছে যারা, তাদের দেখবেন এই স্কিনের মধ্যে প্রবলেমটা কিন্তু কম আসছে। তৃতীয়ত আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই সিজনেও কিন্তু, যেমনি আমরা গরমকালে বলি যে রসালো ফল খেতে, এই সময়ও কিন্তু আমাদের ভিটামিন সি যুক্ত ফলগুলো খেতে হবে। কারণ ভিটামিন ফল যে যুক্ত যে ফলগুলো, সেগুলো খেলে কি হয়, আমাদের স্কিনের যে কন্ডিশনটা বা স্কিনের যে কোয়ালিটিটা, স্কিনের কোয়ালিটিটা ইমপ্রুভ করবে, ভালো হতে থাকবে। তার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, আর যেটা আমি বলছিলাম, যাদের বায়ু দোষ আছে, মানে আমাদের তো ত্রিদোষ আছে, বায়ু, পিত্ত, কফ, যাদের এই বায়ুর মাত্রাটা বেশি হয়ে যায় এই সময় শীতকালে, তাদের এই প্রবলেমটাও দেখা দেয়। আরেকটা প্রবলেম হয় যে তাদের কিন্তু ব্যথার সমস্যাটাও বাড়ে। যেহেতু আমরা ব্যথা নিয়ে আলোচনা করছি, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই সময় কিছু কিছু শাকসবজি আমাদের না খেলে ভালো হয়। বিশেষ করে সবজি কয়েকটা বলবো, যেমনি ধরুন বা কফি জাতীয় জিনিস যেগুলো আছে, এগুলোতে কি হয়, আমাদের যাদের ব্যথার প্রকোপ আছে বেশি, তাদের না খাওয়া ভালো। কফি জাতীয় জিনিসগুলো, বেগুন, মিষ্টি কুমড়ো, তেঁতুলের টক, এগুলো অ্যাভয়েড করা উচিত। আর তাছাড়া কি হয় যে আমাদের জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, তাই জন্য জল কিন্তু কম খেলে চলবে না। ঠিক আছে, শীতকালে যেমন খাচ্ছি গরমকালে, তেমন কিন্তু শীতকালেও আমাদের জলের ইনটেকটা করতে হবে। এগুলো মেনটেন করলে দেখবেন আপনি সুস্থ থাকবেন। তাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করুন। অবশ্যই ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন যে আমরা জীবনে কিভাবে আরেকটু সুস্থ থাকতে পারবো। আপনি প্রত্যেকেই চাই কিন্তু একটা রোগমুক্ত জীবন, এবং এই রোগমুক্ত জীবন যারা সত্যি সত্যি আমাদেরকে প্রদান করতে পারে তারাই হচ্ছেন এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। যারা এখানে এসে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু অবশ্যই আমাদের যে নিচে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়াও কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, এছাড়াও কিন্তু ব্রাঞ্চ অফিস রয়েছে ল্যান্সডাউনে, হাজরা এবং খিদিরপুরে, এবং হাওড়াতেও রয়েছে দাসনগর, বেলুর এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনাতে আপনারা পেয়ে যাচ্ছেন আমতলাতে, এবং কলকাতার হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তাছাড়াও কিন্তু আপনারা এই মঙ্গলবার বিশেষ করে হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। যারা ইতিমধ্যেই স্যারকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। সমস্যা আপনার, এবং সেই সমস্যার সমাধান যারা সত্যি সত্যি করতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর
এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে আপনারা পাবেন ডক্টর আর দে কে, আরামবাগে আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে, আবার কিন্তু ঝাড়গ্রামবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জবাসীরা আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর, ডিব্রুগড় এবং শিলিগুড়িবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে এবং বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী চেম্বার বেছে নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যেতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার ওয়াইফের ব্যাপারে জানবো। আচ্ছা, আপনার ওয়াইফের নামটা একটু বলবেন? নাম বলতো? হ্যাঁ বলুন। হ্যাঁ শ্যামলী দাস। আচ্ছা, বয়স? ওর 32 বছর। আচ্ছা, বলুন এবার কি শারীরিক সমস্যা রয়েছে আপনার স্ত্রী? হ্যাঁ সমস্যা হচ্ছে পা ফেটে যাচ্ছে। আচ্ছা, পা ফেটে যাচ্ছে। আচ্ছা, ওনার কি এটা প্রত্যেক শীতেই ফাটে নাকি এবারই প্রথম হয়েছে? হ্যাঁ এই ঠান্ডার সময় বেশি ফাটে। আচ্ছা, আমি কয়েকটা আপনাকে ঘরোয়া পদ্ধতি বলছি, সেগুলো ট্রাই করবেন। তার পাশাপাশি বলবো একটু আমাদের সাথে এসে একবার দেখাবেন, তাহলে একটা এটার পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। শুনতে থাকুন। প্রথম কথা যেটা বলবো, যে এই যে পা ফাটা, গোড়ালি ফাটা যেটা আমরা বলি, সেটার বড় একটা কারণ হচ্ছে যে আমাদের যখন কি পড়ছি, কিভাবে আমরা পায়ের প্রোটেকশন নিচ্ছি। দেখবেন আমাদের শরীরের না প্রত্যেকটা পার্টকে আমাদের যত্ন নেওয়া উচিত। স্কিনের যত্নটা কিন্তু আমরা সবচেয়ে কম নিই। ঠিক আছে, ধরুন আপনি যে কোনো, অনেকেরই হ্যাবিট আছে যে কি হলো, স্নান করতে গিয়ে শুধু মুখে সাবান দিয়ে চলে এলো, বা গায়ে হাত পায়ে সাবান দিল, বা রেগুলার গায়ে হাত পায়ে সাবান দিল না। ঠিক আছে, যে শ্যাম্পু করলো সেদিন দিল, এরকম অনেক রকম আছে। আমরা যখন পেশেন্টদের সাথে কথা বলি তাদের ফিডব্যাকে আমরা এটা পাই। প্রথম কথা, সাবানটা কেন দেব? সাবানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার সারাদিনে যে গায়ের মধ্যে নোংরা পড়ছে, সেটা বিভিন্ন ধরনের নোংরা হতে পারে। বাইরে যাচ্ছি, বাইরের ধুলোবালি হতে পারে, বা আমি ঘরে রান্না করছি, রান্নার যে তেল সেখান থেকে আমার গায়ে নোংরা লাগতে পারে, এবং সেই ধুলোবালিগুলো, এবং বাতাসে সবসময় ধুলোবালি একটু না একটু থাকেই, সে আপনি ঘরে থাকলেও থাকবে, সেগুলো গিয়ে আরো সেখানে বসে যাচ্ছে। তো এই করে করে কি হয়, আমাদের স্কিনের মধ্যে নোংরা জমে, এবং স্কিনের মধ্যে যখনই নোংরা জমবে বা ডেড সেল জমে, আমাদের কিন্তু স্কিনের কষ্ট হয়, কারণ ও কিন্তু মানে লোমকূপগুলো আটকে যায় এবং সেখানে স্কিনের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তো আমরা সেই জন্য রেগুলার কিন্তু আমাদের হাইজিন মানার জন্য এবং স্কিনকে ভালো রাখার জন্য, দুটো কারণেই কিন্তু স্কিন পরিষ্কার করার জন্য ডেলি সাবান দেব। গায়ে আমাদের ডেলি সাবান দেওয়া উচিত, যেমন কি আমাদের মুখেও সারাদিনে দুবার করে ফেস ওয়াশ করা উচিত, তাহলে আমাদের মুখের স্কিনটাও কিন্তু পরিষ্কার থাকবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 3 দিন করে সপ্তাহে শ্যাম্পু করা উচিত। এই জন্য শ্যাম্পু করা উচিত কারণ আমরা বাইরে বেরাই, সেখান থেকে ধুলোবালি খুব আমাদের মাথায় জমে যায়, সেখান থেকে চুলের গোড়াগুলো নষ্ট হয়, এরকমের জন্য। এইবার যে ব্যাপারটা, এইটা কি হয়, আমাদের যখন কারো অল্প করে পা ফাটা শুরু হয় আমরা সেদিকে নজর দিই না, কিন্তু এই নজর না দেওয়ার ফলে কি হয়, যেই জায়গাগুলো ফেটে আছে সেই জায়গার মধ্যে বাইরের ধুলো এসে লাগছে। ঠিক আছে, আপনি বাইরে ঘরে হাঁটাহাঁটি করছেন, উঠোনে হাঁটাহাঁটি করছেন, বা বাইরে যাচ্ছেন, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। এই জন্য মহিলারা তো জুতো কম পরেন, মানে চটি পরেন বেশি, বিভিন্ন ধরনের চটি, এবং মোজাটাও কিন্তু সব মহিলারা কিন্তু প্রেফার করে না, কারণ একটু স্টাইলের মনে হয় বিঘ্ন ঘটছে সেই ভেবে কিন্তু ইউজ করে না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পা ফাটাটা বেশি। আরেকটা কারণ হয়, যদি যে জুতোটা পরছে তার সাইজ যদি তার পায়ের থেকে কোনো রকম ছোট হয়, তাহলে যে বডি প্রেসারে কিন্তু পায়ের গোড়ালিটা বেরিয়ে থাকে এবং অল্প ফাটা জায়গায় আরো বেশি চাপ পড়তে পড়তে সেই ফাটাগুলো বেড়ে যেতে পারে। ঠিক আছে, এবং এই যে নোংরা জমছে, নোংরা জমে সেখানে কিন্তু আস্তে 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 ফাটাটাকে বাড়িয়ে দেয়।
কিভাবে প্রোটেকশন নেবেন তার জন্য কি করবেন, প্রথমে হচ্ছে গরম জল নেবেন, তার মধ্যে কোনো একটা শ্যাম্পু ফেলে দেবেন এবং তার সাথে কি করবেন একটু খাবার সোডা ওটার মধ্যে মিশিয়ে দেবেন, দিয়ে পাটা ডিপ করে গোড়ালির ওপর অব্দি পাটাকে ডুবিয়ে রাখবেন ওই গরম জলের মধ্যে। তারপর 5-7 মিনিট পর পিউমিক স্টোন বলা হয়, একরকম পাথর পাওয়া যায় পিউমিক স্টোন, ওইটা দিয়ে ঘষবেন। যদি সেটাও না সম্ভব হয় তাহলে একটা সফট ব্রাশ নেবেন, দাঁত মাজার ব্রাশ, সেটা দিয়ে গোড়ালির ফাঁকা জায়গাগুলোয় ঘষবেন। ঘষতে ঘষতে দেখবেন হয়তো একটু বেশি যাদের ফেটে গেছে একটু ব্যথা লাগতে পারে, খোঁচা লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে করবেন, করে পাটার দেখবেন গোড়ালিটা পরিষ্কার হয়ে গেছে। নেক্সট কি করতে হবে, নেক্সট বাড়িতে কি করবেন, একটু গ্লিসারিন নেবেন, গ্লিসারিনের সাথে কি করবেন একটু মোম গলিয়ে নেবেন, এই মোম গলিয়ে একটু গ্লিসারিন সাথে মেশাবেন, মিশিয়ে ওটা ওই জায়গাগুলোতে কিন্তু প্রলেপ দিয়ে দেবেন। আপনার গোড়ালিটায় ভালো করে মাসাজ করবেন, একটা ভালো ধোয়া মোজা পরে নেবেন, ঠিক আছে? সাবধানে করবেন যাতে পা স্লিপ না কেটে যায়, কারণ আমি সাজেশনটা দিচ্ছি, আবার অনেকে হয়তো খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, হয়তো স্লিপ কেটে পড়ে গেল, তাই বলে দিলাম। এইভাবে 7 থেকে 15 দিন করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু ফাটাটা ঠিক হচ্ছে। কিন্তু ভেতরেও কিন্তু আর একটা প্রবলেম থাকে, আপনার কিন্তু ডিহাইড্রেটেড হয় বডি, তার জন্য কিন্তু একবার আমাদের কাছে আসবেন, এসে দেখাবেন, তার ট্রিটমেন্ট আছে কিভাবে শরীরকে হাইড্রেটেড রাখা যায়, কি প্রবলেম আছে ভেতরে যার জন্য ডিহাইড্রেশন হচ্ছে, সেগুলো ট্রিটমেন্ট করলে দেখবেন পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। স্যার কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্তেই সুন্দর করে বোঝাচ্ছেন, এবং আমরাও কিন্তু চাইছি যে আপনারাও যাতে আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পান, এবং তার জন্য কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে ইনবেপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিচার করে তবেই কিন্তু আপনার ট্রিটমেন্ট করা হয়। আর যেখানে বলা হয় একদম রুট ট্রিটমেন্ট, রিপোর্ট বেস, টাইম বাউন্ড ট্রিটমেন্টই করা হয় কিন্তু ইনবেপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার আমরা আলোচনায় আসবো, আর একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বলুন। বনগালী সেনগুপ্ত বলছি, দমদম থেকে। আচ্ছা ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা। আমার পায়ে রাতের দিকে যখন ঘুমোই, বাঁ দিকের পায়ে রগে রগে ভীষণ টান ধরে, শিরায় টান ধরা, আচ্ছা, তখন ভীষণ কষ্ট পাই, ব্যথা হয়। আপনার এজটা একটু বলবেন। 26। 26। আচ্ছা। আচ্ছা, দেখুন আপনার খাদ্য খাবারের মধ্যে শাকসবজি কতটা পরিমাণ থাকে? সবজির পরিমাণ বলতে গেলে কমই, জলও কম খাওয়া হয় কাজের চাপে। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে মানে স্কিন হোক বা মাসেল হোক বা এগুলোর মধ্যে যে টান পড়ছে, তার জন্য আমাদের শরীরের কিছু মিনারেলস এর ঘাটতি হয়, ঠিক আছে? তার জন্য আমাদের ওই মিনারেলস গুলো আমরা বেশিরভাগ পাই সবজিতে এবং ফলমূলে। তো এর জন্যই আমি বলবো যে প্রথম কথা এটা হ্যাবিট করুন যে আপনার যে খাদ্য খাবার আছে সেটা একটা ব্যালেন্সড ডায়েট খাবেন। ব্যালেন্সড ডায়েট কোনটাকে বলছে, ধরুন আপনি একটা প্লেট নিলেন, কতটা পরিমাণ খাবেন সেটা বলার দরকার নেই, আপনি হিসাবটা এমন করবেন যে পুরো একটা প্লেট নিলেন, প্লেটের হাফ পোর্শন আপনার ধরুন ভাত বা রুটি বা যেটাই খাচ্ছেন সেটা থাকলো লাঞ্চে, এবং যে আর দুটো পার্ট থাকছে তার মধ্যে আপনি কি করবেন 3 ভাগ রাখবেন আপনার ভেজিটেবলস, আর এক ভাগ রাখবেন আপনার প্রোটিন জাতীয় খাদ্য। তো এইভাবে যখনই খাওয়া দাওয়া করবেন না, তখন দেখবেন আপনার যে শরীরের মধ্যে কিন্তু মিনারেলস ভিটামিনস এর ঘাটতিগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং এই প্রবলেমগুলোও ঠিক হবে। তার সাথে সাথে আপনি যেটা বললেন জল খাওয়াটাও কম হয়, সেটাও রাখবেন, কারণ ডিহাইড্রেশন হলে শরীরে সেখানেও কিন্তু হয়। হ্যাঁ, কিন্তু সেটা খুব সাংঘাতিক ডিহাইড্রেশন যখন হয় তখন ক্র্যাম্প ধরে, যেমন ধরুন কারো যদি ধরুন খুব বেশি স্টুল পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সব ক্ষেত্রে ডায়রিয়া হয়ে গেল, সেই সময় দেখা যায় যদি জলের ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয়, এই একই ব্যাপার, সেই মিনারেলসের ব্যাপারগুলোতেই আসছে, তো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো একটাই কাজ করবেন, যে যেভাবে বললাম সে খাদ্য খাওয়াটা এইভাবে করুন, তাহলে দেখবেন উপকৃত হবেন। স্যার আবার একজন কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার মেয়ের জন্য দর্শী দত্তর জন্য জানতে চাইছি। আচ্ছা বলুন, আগে আপনার মেয়ের এজটা বলবেন। মেয়ের এজ হলো 32। 32। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার মেয়ের? হ্যাঁ, ডাক্তারবাবু বলতে চাই যে আমার 3 বছর আগে, ওর এমনিতে বিগত আগে 2বার করোনা হয়ে গেছে, তারপরে ডেঙ্গু, তারপর হার্পিস 2বার 3বার হয়েছে।
এখন এই 32 বছর বয়সে করোনা হওয়ার পরে একটু লিভারে একটু সমস্যা পেল, কিন্তু ও কোনোদিনই অ্যালকোহল কনজিউম করেনি, একদম এটা 100% শিওর। ও এগুলো পছন্দই করে না, কিন্তু ওর লাইফস্টাইলটা কি ব্যাপার বলুন তো, সকালে 8টার সময় অফিসে বেরোয়, রাত্রে আস্তে আস্তে 8টা অব্দি খুলছে অনেকটা, তারপরে খাওয়া দাওয়া জলটা কম খায়। আর এখন যেহেতু 30 ইয়ার্স ও যার জন্য এখন ইস্যু না চিন্তা করছিল, তারপরে এই জন্য সব সোনোগ্রাফি করার পরে লিভারটা ইনফেক্টেড আছে। তাহলে এখন কি করণীয় ডাক্তারবাবুকে? আপনি কি ওনার কোনো চিকিৎসা করিয়েছেন? অনেক 3 বছর আগে করিয়েছি। এখন তো অন্যরকম চিন্তাধারার জন্য আমি বলতাম মুখটা কালো কালো লাগছে কেন, কিন্তু ডাক্তারবাবু কোনোদিন অ্যালকোহল না ঠিক আছে, সেটা নেই। অ্যালকোহল খেলেই যে লিভার খারাপ হবে তা না, যারা খায় না তাদেরও লিভার খারাপ হয়, হ্যাঁ সেটা না। খাওয়া দাওয়াটা ওর খুবই বাইরে খাওয়া, যেহেতু সকাল 8টা 8:30টার মধ্যে অফিসে বেরিয়ে যায়, আস্তে আস্তে রাত্রি 8টা বাজে, সেই বানচালা অনেকটা দূর ডিস্টেন্স, কিন্তু ওদের ক্যান্টিন আছে, ও বাড়ি থেকে ওই খাওয়াটা ওর ইয়ে হয় না, আর উল্টো পাল্টা খেতে ভালোবাসে। দেখুন এখন রিসেন্টলি 3 দিন আগে এই করলাম সোনোগ্রাফি করানোর জন্য, মানে পরিকল্পনা অন্যরকম হয়েছে, তখন দেখলাম লিভারটা এফেক্টেড এখনো আছে। তাহলে কি করণীয়? হ্যাঁ, আপনি দেখুন, শুনতে প্রথম কথা আমি যেটা বলছি আপনাকে সেটা হচ্ছে 30-32 বছর হয়ে গেছে, এখন তো উনি ছোট নয়। প্রথম কথা বুঝতে হবে যে আমার কি ভালো আমার কি মন্দ। আর পৃথিবীতে আপনি কাউকে চেঞ্জ করতে পারবেন না, শুধু একজনকেই চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার নিজেকে। এটা একটা মানে প্রুভেন সত্য, ঠিক আছে? মানে আমি কাউকে চেঞ্জ করতে পারবো না, আমি শুধু আমার নিজেকেই চেঞ্জ করতে পারবো। তার মানে কি, যে চাইবে নিজে চেঞ্জ হতে তাহলে সে কিন্তু চেঞ্জ হতে পারে। আপনার মেয়ের বাইরে 2 দিন ধরে পেটে সিদ্ধ আমলকি মানে এগুলি সার আমি দিয়ে দিচ্ছি বাড়ি থেকে, তারপরে জল জিয়ার জল। আর আপনার ওখানে যাবে মানে একটু সময় পাচ্ছে না, খুব প্রেশার আছে কাজের। না, আমি বলছি কি যে উনি কি আপনি যেটা দিয়ে দিচ্ছেন সেটাই শুধু খাচ্ছে, না বাইরে আবার কিছু কিনে খেয়ে নিচ্ছে? না না, বাইরে খান, আমি বাড়ি থেকেই খাবার দিই। না না, কিন্তু আমি কি খাওয়া বলছি, দাওয়াটা তারপরেও এত ব্যাপারটা থেকে অফিসিয়াল এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছ থেকে ওদের নানা রকম ওদের জন্মদিন, বার্থডে সেলিব্রেশন, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন এগুলি সব থাকে। ওগুলি এখন জলে আছে কিন্তু খাবে না বলছে, কিন্তু না হবে। আমি একটা কথা বলি, দেখুন উনি যখন একটা জব করে খুব রেসপন্সিবল কাজই করছেন, নিজের সম্বন্ধেও রেসপন্সিবল হতে হবে। কে আমি দেখুন, উনি যদি সুস্থই না থাকে তাহলে তো চাকরি করতে পারবে না। চাকরির খাতিরে যে যে জায়গাগুলো যাচ্ছে, ঠিক আছে, অ্যাটেন্ড করতে হয় করবে, আমি সেটা বলছি না। প্রোগ্রামটা একবার আবার যখন লাইভ ইসেতে পাবেন, আপনি এটা ফেসবুকে হয়তো পেয়ে যাবেন, এগুলো ওনাকে একটু দেখাবেন যে কি ব্যাপারটা আমি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে উনি পার্টিতে যাবেন, অ্যাটেন্ড করতে হবে, না হলে চাকরির প্রবলেম হতে পারে, সব মানলাম। এবার উনি যদি সুস্থই না থাকে তাহলে চাকরিটাই তো করতে পারবেন না, তাই না? তার জন্য প্রথম যেটা করতে হবে, ওনাকে আগে কনভিন্স করুন যে একবার চলো গিয়ে ডাক্তারবাবুদেরকে দেখাই। আমাদের এখানে এলে আমরা যেভাবে গাইড করব সেইভাবে যদি সে ওষুধ খাওয়া দাওয়া করেন, খাদ্য খাওয়ার তালিকা দিয়ে দেবো, সেভাবে যদি খাদ্য খাওয়া মেনটেন করেন, লিভারের ফ্যাটি কেন, লিভারের আরো অনেক সমস্যাও কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে, এই যে খাবার একটা অনেকের কি আছে হ্যাবিট থাকে, বাইরের খাবার পেলেই খেয়ে নেয়, ঠিক আছে? ওটা আপনি বুঝবেন কিভাবে? দুটো, একটা তো লিভারের প্রবলেম হচ্ছে, আরেকটা দেখবেন মোটা কেমন। আপনার মেয়ের ফিগার কেমন, মোটা কি খুব বেশি? ফিগার হলো ওর ওয়েট 67, আর ওয়েটটা একটু বেশি আছে, 5 ফুট 4 ইঞ্চির মতো লম্বা। হ্যাঁ, তাহলে 67 বেশি আছে, ঠিক আছে? এবং হ্যাঁ, সবচেয়ে বড় সেটাই। কথা হচ্ছে আপনি নিজে ফিল করছেন যে মোটা, তার মানে আপনি চোখে দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে? আর যেহেতু জব করে, কোনো খেলাধুলোর মধ্যে নেই, কিছু নেই, তার মানে এটা ফ্যাটের ওজন। ও নাচের ডান্সারও, আবার বাড়িতে প্র্যাকটিস করে। না যাই হোক, আমি যতটুকু বুঝছি, যদি ওনার কোনো থাইরয়েডের সমস্যা না থেকে থাকে, ঠিক আছে, গাইনির কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে ওনার ওজন বাড়া আর লিভারের সমস্যাটার একটাই কারণ, সেটা হচ্ছে খাদ্য খাবারের ধরন। এবার ওটাকে প্রথম হচ্ছে চেঞ্জ করতে হবে, ওটাকে করতেই হবে। না না, আমার কথা শুনুন, না হাঁটলে ফ্যাটি লিভার হবে না, কিন্তু ফ্যাটি লিভার হতে পারে খাদ্য খাবারের ধরন থেকে, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? তাহলে ওনাকে একবার নিয়ে আসুন,
কারণ আপনি বোঝালে হয়তো বুঝবে না, আমাদের এখানে ডাক্তারবাবুরা আমরা বোঝালে হয়তো উনি সেটা অ্যাকসেপ্ট করবে, সেইভাবে যদি উনি চলে অবশ্যই সুস্থ হবে। ব্যথা কমে যাবে তো? অবশ্যই কমবে, কিন্তু আর দেরি করবেন না। কোনো সমস্যা হবে না তো? কেন সমস্যা হবে? আয়ুর্বেদ তো একদম রুট কজ থেকেই তো না, ঠিক করে। সেটার জন্য না, মানে এই তো 32 ইয়ার্স মানে বয়স, এরপরে হ্যাঁ, এখন যদি আপনি চিকিৎসা না করেন তাহলে তো সমস্যাই হবে। সেটা তো অবশ্যই করাবো। হ্যাঁ, তাহলে ব্লাড টেস্ট, সোনোগ্রাফি সব করিয়েছি, ঠিক আছে। সব রিপোর্ট নিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ঠিক ঠিক অনেক ভালো থাকবেন। ঠিক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আরো একবার হেল্পলাইন নাম্বারটা, সেটা হচ্ছে 9830235527 অথবা 37 নম্বরে আপনারা অবিলম্বে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। এনবিপি ইউনানি শুধুমাত্র কিন্তু প্রতিশ্রুতি দেয় না, এনবিপি ইউনানির দ্বারা যে সকল মানুষরা এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন, চলুন একবার দেখে নেব তাদেরই এক ঝলক। সম্পা যায় না। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছে, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এসে এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন। হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিন ধরে ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম, আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ,
সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, হুম। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পর ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর, মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে আবারও স্বাগত এই অনুষ্ঠানে। স্যার, আজকের দিনে দেখা যাচ্ছে মানে শীতকালে তো রোদের প্রভাবটা অতিরিক্ত থাকে এবং তার প্রভাবে দেখা যাচ্ছে যে গায়ের মধ্যে কিন্তু সান ট্যানের মতন একটা আস্তরণ পড়ে যাচ্ছে, আর অনেকের আবার দেখা যাচ্ছে যেহেতু রোদটা ভীষণ বেশি, তো সেই কারণে একটা অ্যালার্জির প্রবণতা দেখা যাচ্ছে। প্লাস মানে এত গরম জলে স্নান করাটা প্রবণতা যেহেতু বেড়ে গিয়েছে, তার ফলেও কিন্তু গায়ে একটা ড্রাই স্কিনের প্রবণতাও দেখা দিচ্ছে। তো এই কথাগুলো যদি একটু বিস্তারিতভাবে আমাদেরকে জানান। দেখুন, আমাদের শীত হোক বা অন্য সময় হোক, সারা বছরই কিন্তু আমাদের ত্বকের পরিচর্যা করা উচিত। এটা আমরা করি না বলে আমাদের শুধু দেখবেন আমাদের যেই শীত আসে, অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে তখনই কিন্তু যে আমাদের কি বলবো জিনিস কেনা হয় মাসের জন্য, সেখানে কয়েকটা জিনিস অ্যাড হয়ে যায়। গরমকাল হলে সেখানে পাউডার অ্যাড হয়ে যায়, শীতকাল হলে ময়েশ্চারাইজার, বডি লোশন, এগুলো অ্যাড হয়ে যায়, সাবানের ধরনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এইভাবে না করাটা এইভাবে উচিত নয়। প্রথম কথা জানতে হবে আমার স্কিনের কোনটা স্যুট করবে, সেই অনুযায়ী আমাদের কিন্তু জিনিস কেনা উচিত বা প্রোডাক্টস কেনা উচিত। যেমন ধরুন, যদি গরমকালে আপনি খুব বেশি আপনার ঘামার টেন্ডেন্সি আছে, সেখানে যদি আপনি পাউডার বেশি করে ইউজ করছেন, সেখানে লোমকূপগুলো আটকে যায়, সেখানে ঘামাচি হওয়ার চান্স বেশি থাকবে। কি করতে হয় সেটা না করে আপনার স্নান করতে হয়। যাদের বেশি স্নান করতে হয় অভ্যাস নেই, ধরুন 2 বার থেকে বেশি করলে ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস থাকে, সেখানে কি করতে হবে, আপনি একটা টাওয়েলকে গরম জলে ভিজিয়ে, গরমকালের কথাই বলছি, ভিজিয়ে সেটা আপনি ভালো করে মুছে নেবেন। তাহলে কি হবে, লোমকূপগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি আপনার মতো করে এসিতে থাকুন, ফ্যানের হাওয়ায় থাকুন, সেটা অন্য কথা, কিন্তু এটা মেনটেন করা উচিত। গেল, তাহলে আমাদের পরিচর্যাটা কেমন হওয়া উচিত, কিভাবে করব শীতের মধ্যে, আমি যেহেতু শীতের আলোচনা হচ্ছে এখন, প্রথম কথা হচ্ছে আমাদের স্কিনে এমন মানে বডি ওয়াশ বা ধরুন সাবান ইউজ করতে হবে যার মধ্যে গ্লিসারিন জাতীয় প্রোডাক্ট থাকবে। গ্লিসারিনটা কি করে, আমাদের স্কিনের যে ড্রাইনেস সেটা আসতে দেয় না, একটা প্রোটেক্টিং লেয়ার হিসেবে কাজ করে। প্রথম কথা এটা করতে হবে। দ্বিতীয়ত কি হচ্ছে, আমাদের মুখের স্কিনের কথাও বলবো যে ওটা সবসময় কিন্তু বেশি কোমল হয়, বেশি ডেলিকেট হয়, তার যত্ন আরো বেশি নিতে হয়। সেখানে কিন্তু আমরা সাবান ইউজ করব না বা বডি ওয়াশ ইউজ করব না, সেখানে কিন্তু আমরা ফেস ওয়াশ বলে যেরকম হয়, যেগুলো দরকার আমার স্কিনের জন্য, সেটা ইউজ করব, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হবে, ফেস ওয়াশ যেটা আমি ইউজ করব সেটা মাথায় রাখতে হবে আমার স্কিনটা কি টাইপ, সেই অনুযায়ী কিন্তু সেটা ইউজ করতে হবে। যদি আমার স্কিন খুব ড্রাই হয়, তার মধ্যে আমি এমন কিছু ইউজ করলাম যেটার মধ্যে জেলের পরিমাণ খুব বেশি, তাহলে কিন্তু স্কিন আরো ড্রাই হয়ে যাবে। আমার এটার মধ্যে ইউজ করতে হবে এমন যেগুলো আমার স্কিনটাকে আরো বেশি অয়েলি থাকতে সাহায্য করবে, তেমন প্রোডাক্ট। ঠিক আছে, আবার ধরুন যাদের অ্যাকনে খুব বেশি, তাদের শীতকালেও কিন্তু একটু ড্রাইনেস আসে, তার মধ্যে আমার তাহলে এমন ইউজ করতে হবে শীতকালে যেটা আমার স্কিনটা
অতিরিক্ত ড্রাই না হয়ে যায়, আবার অতিরিক্ত অয়েলি না হয়, সেটা মেনটেন করতে হবে। এবং মুখ পরিষ্কার করতে হবে দিনে মিনিমাম 2 বার, একবার সকালে, আরেকবার বাইরে থেকে এসে তারপর। এবার যদি কারো কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকে তাহলে যেভাবে আমাদের অ্যাডভাইস দেবো সেভাবে করতে হবে। এইভাবে পরিচর্যাটা করে আপনার স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। তারপর সেকেন্ড স্টেপ যেটা আসছে, ময়শ্চারাইজিং এর একটা এফেক্ট রাখতে হবে। সেটা আমার মুখের স্কিনের জন্য হতে হবে এবং বডির স্কিনের জন্য হতে হবে। সেটা আলাদা আলাদা হবে বডির আর স্কিনের জন্য, ঠিক আছে? সেইভাবে আমার স্কিন টাইপ অনুযায়ী সেটা সিলেক্ট করে আমার ময়শ্চারাইজিং করতে হবে। মুখের জন্য আমার রাতে কিন্তু একটা নাইট ক্রিম লাগাতে হবে, যেটা আমার স্কিনটাকে কিন্তু ফুড সাপ্লাই করবে, ঠিক আছে? ভিটামিন মিনারেল সাপ্লাই করবে আমার স্কিনের জন্য, খাদ্য সাপ্লাই করবে, যেটা আমার স্কিনে দরকার। তো সেইভাবে পরিচর্যা করতে হবে। এবং প্রত্যেক ব্যক্তির ছোট থেকে বড় একটা কিন্তু রেগুলার সানস্ক্রিন ইউজ করা উচিত, যেটার মধ্যে থাকবে এসপিএফ, সান প্রোটেকশন ফ্যাক্টর, যেইটার কারণে আমার মুখের স্কিন বা শরীরের যে কোনো অংশ যেটা আমার বাইরে এক্সপোজ থাকছে, রৌদ্রের আলো পাচ্ছে বা ঢাকা থাকছে না, সেগুলোর যদি লাগিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন সান ট্যান বা সানবার্ন যেটা আমরা বলছি সেগুলো কিন্তু আসবে না। এইভাবে করে কিন্তু আমাদের মেনটেন করা উচিত। এবং আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটা যে ডিভিশন আছে লাইলিগেন্স, সেখানে কিন্তু এই সব পরামর্শগুলো দেওয়া হয়, ট্রিটমেন্ট করানো হয় স্কিনের আর হেয়ারের, যাতে আপনার স্কিন হেয়ার সব কিন্তু ভালো থাকে এবং যা প্রবলেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। স্যার, আপনার কথার ভিত্তিতে একটু জিজ্ঞেস করছি যে এখন তো যারা বাইক নিয়ে ছেলেরা বেশিরভাগ কাজ করছেন এবং তাদের একটা অভিযোগ রয়েছে যে বেশি সান রেটা মুখের মধ্যে পড়াতে একটু তাদের ট্যানিং এর প্রভাবটা একটু বেশি দেখা যাচ্ছে। তো লা এলিগেন্সে এই সকল মানুষদের জন্য কি ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, আমাদের একটা ডি-ট্যান বলে একটা থেরাপি আছে, কিন্তু আমি একটু বলে দিই, আমাদের যে ট্রিটমেন্টগুলো সেগুলো কিন্তু পার্লারে যেসব ট্রিটমেন্ট হয় সেই ধরনের ট্রিটমেন্ট নয়, এটা ক্লিনিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু একটা মেডিকেল বেস আছে এবং ক্লিনিক্যাল কসমেটোলজি বলতে পারেন এটাকে, যেখানে ধরুন ক্লিনিক্যাল সায়েন্স যেটা আছে সেটার উপরে বেস করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হবে। তার পাশাপাশি কিন্তু আবার যদি কোনো ওরাল মেডিসিন খেতে হয় সেগুলো কিন্তু আমাদের আয়ুর্বেদিক মেডিসিন হবে এনবিপি। তো এইভাবে করে প্রসিডিওরগুলো হবে এবং এখানে ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা নিলে আপনার যে স্কিনের মধ্যে কালো দাগ পড়েছে সেগুলো আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার কিন্তু হালকা হতে থাকবে এবং দেখবেন একটা টাইমে পুরো সান ট্যানটা কিন্তু চলে গেছে। আরেকটা বলে দিই, সান ট্যানের সাথে সাথে অনেকের কিন্তু নতুন একটা প্রবলেম চলে আসে, যেটাকে পার্মানেন্ট দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মেলাসমা, মেচেদা বলা হয়, ঠিক আছে? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, ঠিক আছে? তার আরো কিছু কারণ আছে, আমরা আলোচনা করব। তো এই ধরনের সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু পেয়ে যাবেন। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি খড়গপুর থেকে অশোক বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? বলুন। নমস্কার। নমস্কার। বলছি ডাক্তারবাবু, আমার খাওয়া দাওয়ার পরে প্রচুর অস্বস্তি লাগে। আপনার বয়সটা কত? বয়স 32। খাওয়া দাওয়ার পরে খুব অস্বস্তি হয়? হ্যাঁ। মানে কি হয় আপনার? মানে পেটটা বেশি ফুলে ফুলে থাকে, মানে অস্বস্তি লাগে। আপনার পায়খানা পরিষ্কার হয়? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। আচ্ছা, জল কতটা খাচ্ছেন? দিনে 3 লিটার মতো খাই। 3 লিটার খাচ্ছেন। আর খাবারের মধ্যে কি জিনিস বেশি থাকে এটা বলুন। খাবারের মধ্যে একটু ফাস্ট ফুডটা একটু বেশি খাই আর কি। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা, যে অস্বস্তিটা হচ্ছে না, আপনার ভেতরে গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসটা কেন হয়? যে আপনি যে খাবার খাচ্ছেন সেটা পটি যেটা হওয়ার কথা সেটা আপনার রেগুলার হচ্ছে না বা সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে হচ্ছে না। এই মলটা যদি পেটে জমে থাকে তাহলে ওখানে গ্যাস তৈরি করে, এই গ্যাসটা সারা পেটের মধ্যে ঘুরে বেড়ায় এবং ব্যথার সৃষ্টি করে, অস্বস্তি হয়, খিদে পেতে চাইবে না, এই ব্যাপারগুলো। প্রথম আপনার যেটা করতে হবে, খাওয়ার ধরনটা আপনার চেঞ্জ করতে হবে। ফাস্ট ফুড বা বাইরের যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো এখন পুরো বন্ধ করে দিন, পুরো বন্ধ করে দিন যদি সুস্থ হতে চান। আর যদি মনে করেন না আমি শুনলাম, খালি শোনার পর আর কিছু করব না, তাহলে তো আমি আর আপনাকে হেল্প করতে পারবো না। প্রথম কথা হচ্ছে বাইরের ফাস্ট ফুড পুরো বন্ধ করে দিন। এবার আপনি বলবেন আমি বাইরে থাকি, তখন কি খাবো? অনেক কিছু আছে যেগুলো খেলে আপনার ক্ষতি হবে না। ধরুন আপনি বিকেলবেলা কিছু খেতে চাইছেন, আপনি একটু মুড়ি খান। মুড়ির মধ্যে সব ধরনের জিনিস যেগুলো মিশিয়ে দেবেন না, শুধু মুড়ির মধ্যে হয়তো একটু ছোলা সেদ্ধ নিয়ে নিলেন, বা সেটাও না পেলে অল্প করে হয়তো অন্য যেসব ঝাল ছাড়া
কিছু আছে চানাচুর, সেগুলো নিয়ে নিলেন খুব কম পরিমাণে। বাইরের খাবারের মধ্যে অতিরিক্ত যে স্পাইসি খাবার যায়, যেগুলো খুব বেশি তেল দিয়ে, মশলা দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে রেঁধে তৈরি হচ্ছে, দেখতে খুব সুন্দর কিন্তু খেলেই ক্ষতি। সব সুন্দর জিনিস ভালো হয় না, এটা মাথায় রাখবেন। দেখতে সুন্দর মানেই কিন্তু সেই খাবারটা যে আপনার জন্য ভালো হবে বা আপনি সেটাকে হজম করতে পারবেন সেরকম কিন্তু কথা নেই। তার জন্য আপনার শরীরে যেটা স্যুট করবে, যেটা আপনার কষ্ট হবে না, সেই সব খাবার খাবেন। ধরুন কিছু পেলেনই না, মুড়ি বাতাসা তো পাবেন। আমরা দেখুন আগেকার খাবারের থেকে এখন আস্তে আস্তে সরছি। আমরা কি করি, মুড়ির সাথে ঘুগনি বা চপ খেয়ে নিই। এইটা না খেয়ে যদি আপনি মুড়ি বাতাসাটা খান তাহলে দেখবেন আপনার কিন্তু অ্যাসিডটা হবে না। এইভাবে মাথায় রেখে চলুন। তার পাশাপাশি বলবো একটাই কথা, যে আপনি আমাদের কাছে আসুন, ট্রিটমেন্ট করুন, যাতে আপনার ওই কনস্টিপেশনের প্রবলেমটা পার্মানেন্টলি ঠিক হয়ে যায়। ঠিক আছে, এটা ঠিক হয়ে গেলে দেখবেন গ্যাস ট্যাস প্রবলেম ঠিক হয়ে গেছে। এবং খাওয়ার ধরনটা যদি আপনি মেনটেন করতে পারেন, ওই বাইরের খাবারগুলো যত কম খাবেন এবং ঘরোয়া খাবার সুন্দর শাকসবজি বেশি রেখে, শুধু মাছ মাংস ডিম না খেয়ে শাকসবজির পরিমাণটা বাড়িয়ে এভাবে যদি মেনটেন করেন, দেখবেন আপনার ওষুধই খেতে হবে না একটা টাইমের পর আর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি একটু সুন্দরভাবে বাঁচতে চাইছেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিকেই আপন করে নিতে চাইছেন, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন 9830235527 অথবা 37 নম্বরে। তাছাড়া কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে, এবং তাছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা এবং খিদিরপুর, এবং ব্রাঞ্চ অফিস রয়েছে হাওড়া, দাসনগর, বেলুর এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনায় পেয়ে যাচ্ছেন আমতলাতে, এবং কলকাতার কিন্তু হাতিবাগানেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অফিস। তাছাড়াও কিন্তু এই মঙ্গলবার একদমই তাই, কেউ মিস করে যাবেন না। অবশ্যই কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে আপনারা যোগাযোগ করেই নিতে পারেন, কারণ এই মঙ্গলবার শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু হেরিয়াতে থাকবেন ডক্টর বি শর্মা। তাছাড়া বনগাঁতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে আপনারা পাবেন ডক্টর আর দেকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাবেন আবার কিন্তু ডক্টর বি শর্মাকে, এবং বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং মেচেদাবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং রায়গঞ্জবাসীরা আবারও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে রয়েছে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুর, ডিব্রুগড় এবং শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বহরমপুরেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। সমস্যা আপনার এবং এই সমস্যার সমাধান যারা সত্যি সত্যিই করতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, তার একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি স্বপন দাস বলছি। হ্যাঁ স্বপন বাবু, কার সম্বন্ধে জানবেন? তো আমার জন্যই জানতে চাই, আমার শারীরিক সমস্যা নিয়ে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। মানে একটা হচ্ছে আমার 35। এবার বলুন কি শারীরিক সমস্যা? সমস্যা হচ্ছে গ্যাস আমার প্রচন্ড পরিমাণে সমস্যা। মানে বহু বছর ধরে এলোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কোনোভাবে সেরকম ইয়ে হয়নি। আচ্ছা, আপনার অনুষ্ঠানটা দেখছিলাম, আয়ুর্বেদিক কোনো ট্রিটমেন্ট আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট আছে। দেখুন আমাদের এখানে আয়ুর্বেদা হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে যে কোনো ক্রনিক ডিজিজ থাকলে সেটাকে কিন্তু ঠিক করা সম্ভব হয়। দুটো কারণ, মানে দুটো জিনিস তার জন্য আপনার মানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সব হারিয়ে তারপর আসবেন না, মানে সব কিছু করে আরো ক্ষতি করে দিয়ে তারপর না। যত আর্লিয়ার আসবেন, যত মেডিসিন কম খেয়েছেন, তত দেখবেন তাড়াতাড়ি কিন্তু সুস্থ হবেন, কারণ আয়ুর্বেদ একদম গোড়া থেকে রোগটাকে সারায়। দেখবেন আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই যারা ধরুন এই বছরের পর বছর দেখা যাচ্ছে পেইন কিলার আর অ্যান্টাসিড খেয়ে খেয়ে নিজেকে সুস্থ রাখছে। আসলে সে একটুও সুস্থ থাকছে না, তার যে সমস্যাটা সেটাকে সে প্রথম কথা হচ্ছে ভুলে থাকতে পারছে, এবং সে কোনো অনুভূতি পাচ্ছে না যে তার ভেতরে প্রবলেমটা আছে।
আর আস্তে আস্তে সেটা কিন্তু একটা বড় খারাপ রোগের দিকে কিন্তু টার্ন নিচ্ছে। যখন খুব বড় জায়গায় চলে যায়, তখন যখন রিপোর্ট করে দেখা যায় যে হাতে আর সময় নেই, তাড়াতাড়ি কিছু করতে হবে, মানুষ সার্জারি করছে, এটা করছে, ওটা করছে, করে করে নিজেই বিভ্রান্ত হয়ে যায় কি করব না করব। আয়ুর্বেদ ভারতবর্ষ ডাক্তার একটা কথা বলি, যখন আমি পুরো রিচ খাবার খাচ্ছি ওইটা ঝাল আমার গলার থেকে মানে বুক অব্দি পুরো জ্বলতে জ্বলতে ইয়ে হচ্ছে একটু হালকা ঝাল খেলে। হ্যাঁ, ওটা আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে, ঠিক আছে? তো ওটা মানে জিইআরডি বলা হয়, গ্যাসো এসোফেজিয়াল অ্যাসিড রিফ্লেক্স ডিসঅর্ডার বা ডিজিজ যেটা বলতে পারে। তো এইটার জন্য প্রথম কিন্তু এটা কেন হচ্ছে আপনি শুনে রাখুন। প্রথম কথা, যখন অ্যাসিড হয় মানুষের, ধরুন কোনো খাবার খেলো অ্যাসিড হয়ে গেল, দিনের পর দিন ঔষধ খেতে খেতে কিন্তু রোগটা সারে না, ভেতরে রোগটা জমে থাকে। এই যে আমাদের যে ইসোফেগাস আছে, এই যে গলা মুখের পর থেকে যে একটা পাইপ গিয়ে স্টমাকে জুড়েছে, এইখানে একটা আমাদের স্টমাকের ঠিক ওপরে পাইপটা ঠিক আগে একটা কিন্তু দরজা থাকে। সেই দরজাটা কেমন করে খোলে? আমরা খাবার খেলে দরজাটা খুলবে, মানে দরজা খোলাটা হচ্ছে স্টমাকের দিকে, আমাদের মুখের দিকে না, স্টমাকের দিকে ওটা খুলবে। আবার যেই খাবারটা ঢুকে গেল বন্ধ হয়ে গেল, ঠিক আছে? যেমনি ধরুন পিচার প্ল্যান্ট দেখেছেন না, যেটা পোকামাকড় খেয়ে নেয়, যে পোকা ভেতরে যায় ও দরজাটা বন্ধ হয়ে যায়, যেমনি এটাও তেমনি বন্ধ হয়ে যায়, কিন্তু ওপর দিকে খুলবে না। কিন্তু যখন তার অতিরিক্ত অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যা থাকতে থাকবে, তখন এই যে এই দরজাটা লুজ হয়ে যায়। তখন কি হয়, যদি আমরা উল্টোপাল্টা খাবার খাই, অতিরিক্ত মাত্রায় অ্যাসিড পেটে জমছে, তৈরি হচ্ছে, ওই রকমই খাবার খাচ্ছি, তখন ধাক্কা দেয় ওপর দিকে, অ্যাসিডটা যেন বয়েলিং পয়েন্টে চলে যাচ্ছে, মানে বাবলসের মতো, মানে টকবক টকবক করে ফুটছে যেন, এবং ওপর দিকে ধাক্কা দিচ্ছে। ওপর থেকে যেহেতু খাবার খেয়েছি, পেটটা ভরা, তেমনি অ্যাসিডটা ওপর দিকে আসছে, ধাক্কা দিয়ে ওই দরজা থেকে বেরিয়ে আমাদের মুখ গলা দিয়ে একদম এইখানে চলে আসে। তখন মনে হয় কি গলার মধ্যে মানে ধরো ইচ্ছে না তখন ইয়েস তখন মনে হয় যেন একদম পিত্তের মতো বেরাবে, দেখবেন ওগুলো হয়, ওই বাইল জুসটা চলে আসে, ঠিক আছে? এগুলো হয়। তো এইটাকে পার্মানেন্টলি যদি আপনি ঠিক না করছেন, একটা টাইমে দেখবেন পেটের মধ্যে আলসার হওয়ারও কিন্তু চান্স থাকবে। আলসারটা প্রথমে বুঝবেন না, ব্যথা ব্যথা ব্যথা, তারপরে মানে প্রথমে এই গ্যাস্ট্রাইটিস এই প্রবলেমটা, তারপরে চলে যাবে কিন্তু আলসারে, এবং আলসার অনেক সময় কিন্তু খারাপ রোগের দিকেও চলে যায়। ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে চলে আসুন। স্যার, আমরা একটু আলোচনায় আবার একটু ফিরে আসবো, যে আমরা যেদিন আলোচনা করছিলাম আর কি মেচেদা সংক্রান্ত, এবং মেচেদা সংক্রান্ত আরো যে সকল কি স্কিন ডিজিজ রয়েছে, লা এলিগেন্সের কি ট্রিটমেন্ট রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, লা এলিগেন্স হচ্ছে একটা মডার্ন টেকনোলজির একটা ইউনিট, এনবিপি, ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। এখানে লা এলিগেন্সের সাথে কিন্তু একটা বলতে পারেন যে আমাদের মানে আয়ুর্বেদের মানে বলবো 5000 বছরেরও পুরনো যে একটা উইজডম, ঠিক আছে, জ্ঞান, তার সাথে সাথে কিন্তু মডার্ন টেকনোলজির সাহায্য, এই দুটোকে কিন্তু কম্বিনেশন করে লা এলিগেন্স চলছে। এবং লা এলিগেন্সে এলে স্কিনের এবং হেয়ারের যে কোনো ধরনের সমস্যার কিন্তু সমাধান করা সম্ভব। তার জন্য কি, হ্যাঁ বলবো, বিশেষ করে যেখানে বিউটিফিকেশনের ব্যাপার আছে। দেখুন, যার ধরুন মেচেদা হয়েছে, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং না, কিন্তু এর পিছনে কিন্তু দুটো কারণ আছে। যাদেরই মেচেদা হয় তাদের একটা আমরা পেয়েছি 90% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের লিভারের সমস্যা আছে। তো এই যে লিভারের সমস্যা, এইটা তো বাড়াবাড়ি হতে পারে, এটা তো শরীর শেষ করে দিতে পারে, মানুষকে ক্ষতি করে দিতে পারে। তার জন্য আমার লিভারের ট্রিটমেন্টটাও কিন্তু এখানে করা হবে, শুধু কিন্তু আমার স্কিনের দাগ যাওয়ার জন্য ট্রিটমেন্ট হবে না। এই যে কম্বিনেশনটা, এইটাই হচ্ছে আমাদের এখানে ইউনিকনেস, যে অন্য সব স্কিনের যেখানে ট্রিটমেন্ট হয় সেখানে এগুলো পাবেন না। সেখানে শুধু আপনার স্কিনের ট্রিটমেন্ট করে ছেড়ে দেবে, সেটা কি হবে বাইরে থেকে। এবার পেটটা যদি না সারানো হয়, তাহলে দেখা যাবে প্রথমে তো সেরে গেল, কিন্তু কিছুদিন পর আবার চলে আসছে। লা এলিগেন্সে কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট করা হবে, যেটা একবার ঠিক হয়ে গেলে আবার বারে বারে ফিরে আসবে না। মানে আপনি একটা রোগ নিয়ে আসলেন বা একটা সমস্যা নিয়ে আসলেন, সেটা যতদিন লাগলো সেটা ট্রিটমেন্ট করালেন, তারপরে যখন চলে গেলেন, আমরা যেভাবে মেনটেন করতে বলছি মেনটেন করলেন, আপনার আবার ওইটার জন্য আবার টাকা খরচা করতে হবে না। এটা কিন্তু আমরা দেখেছি। তো আপনিও যে আপনার যেটা বলছি মেসেজার জন্য কিছু আছে মেডিসিনের মাধ্যমে স্কিনের ওপরে অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট হয়, কিছু আছে লেজার থেরাপি হয়, এগুলো সব কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন। এছাড়াও স্কিনের যে আরো যে সমস্যাগুলো, যেগুলো নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, অল্প বয়সে ব্রণ উঠতে থাকে। ব্রণগুলো কি হয়, অনেক সময় ফুটো ফুটো হয়ে যায় গালটা, বা কালো হয়ে যায়, দাগ হয়ে যায়।
এগুলো ট্রিটমেন্ট রয়েছে যাতে ওই কালো দাগগুলো উঠে যায়, যাদের গর্ত হয়ে যাচ্ছে তাদের গর্তটা যাতে কমিয়ে আনা যায়, কারণ ওটা দেখতে খারাপ লাগে। তো এগুলো ট্রিটমেন্ট আছে, এবং যাতে একনে বারে বারে না আসতে থাকে। অনেকের বেশি বয়সেও আবার একনে হয় দেখা গেছে, বিশেষ করে মহিলাদের, কারণ তাদের সিবেসিয়াস গ্ল্যান্ডের ওই যে সিক্রেশনটা বেশি বেড়ে থাকে, এবং দেখা যাচ্ছে ওটা মুখ থেকে বেরোতে পারছে না। অনেকের খুব তৈলাক্ত তেল থাকে, সেই জন্য আরো কি হয়, ডেড স্কিনগুলো আটকে থাকে, ওটা বেরাতে পারে না, ব্রণ হয়। তার পিছনে একটা কারণ হচ্ছে যে মহিলাদের যে হরমোনাল ইমব্যালেন্স হয়, বিশেষ করে দেখা যায় যে পিসিওডি সমস্যা থেকে অনেক মহিলার, তাদের ক্ষেত্রে এটা হতে পারে, বা গাইনোকোলজিক্যাল অনেক প্রবলেম আছে যার থেকে দেখা যায় এই ব্রণগুলো বেশি বয়সেও আসছে। তো এগুলো ট্রিটমেন্ট আছে। অনেক সময় দেখা যায় যে মাথায় ড্যান্ড্রাফ আছে, সেখান থেকে ব্রণর সমস্যা হচ্ছে, বুকে পিঠে র্যাশের মতো হচ্ছে, কালো দাগ পড়ে যাচ্ছে, স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, তার ট্রিটমেন্ট আছে। চুলের যে কোনো সমস্যা, সেটা ড্যান্ড্রাফ হোক, চুল পড়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রায়, বা নতুন চুল আসছে না, বা চুল লম্বা হচ্ছে না, তার ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে আপনার বয়সের চাপ পড়ে গেছে, অতিরিক্ত মাত্রায় বয়সের চাপ পড়ে গেছে আপনার বয়স না বাড়ার আগেই বা অল্প বয়সে, তারও কিন্তু ট্রিটমেন্ট এখানে পাবেন। স্যার আলোচনা আসবো, আর একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি দীনবন্ধু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আগে আপনার বয়সটা বলবেন। বয়স 28 বছর বয়স। এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা হচ্ছে আমার হাতটা মানে ভেঙে গেল একবার, হুম তার কথা ঠিক হচ্ছে, কিন্তু মায়ের যন্ত্রণা হয়। আচ্ছা, এইটার জন্য কি করলে ভালো হয় ডাক্তার একটু বড়? হাতের কোন জায়গাটা ভেঙেছিল? কোনোতে কনুইতে। তারপরে যখন প্লাস্টার খুলে দিয়েছে তারপরে আবার এক্সরে করেছিল? তারপর পড়া হয় অনেকদিন ভালো ছিল, তারপর কিছুদিন হচ্ছে না, এটা তো ভুল। যে কোনো যখন প্লাস্টার খোলেন ডাক্তারবাবুরা বলে দেন যে এক্সরে আর একটা করে নিতে, এটা গাফিলতি হয়ে যায়, কারণ ওটা দেখার জন্য যে ঠিক মতো ওটা জুড়ে গেছে কিনা, ঠিক আছে। এইবার আপনি হয়তো আবার ওটা করেননি, ডাক্তারবাবু জানতে পারেনি। আর দ্বিতীয় কথা, আরেকটা যে ব্যাপারটা হয় যে আপনি ওই হাতে হয়তো বেশি কোনো পরিশ্রম করছেন বা কোনো আঘাত লেগেছে, আবার কি হয়েছে সেটা আমাদের আগে একটু জানতে হবে, বুঝতে হবে। আপনার যে বারে বারে ব্যথাগুলো হচ্ছে, আপনার কি ভারী কাজ করতে হয়? আমি তো মায়ের থেকে করতে হয়, বাড়িতে হলে বাড়িতে করতে হয়। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি থেকে। আপনি একবার আমাদের চেম্বারে চলে আসুন, একবার দেখিয়ে নিন, আর আগের যে এক্সরে যদি রিপোর্টটা থাকে রিপোর্টটা নিয়ে আসলেই হবে, যদি না থাকে সেটা ছাড়া এলেও হবে। তাহলে আমাদের ডাক্তারবাবুরা দেখে আপনাকে কি ট্রিটমেন্ট করতে হবে বলে দেবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়ে থাকে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে যাকে বলা হয় রুট ট্রিটমেন্ট। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই কিন্তু রুটটা জানা ভীষণ দরকার, কারণ রুট যদি আমরা জানতে না পারি শারীরিক সমস্যার, তাহলে কিন্তু ট্রিটমেন্টটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এখানে কিন্তু সম্পূর্ণতা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে রুট ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এবং যারা এখনো পর্যন্ত বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, অনেক দিন ধরে রয়েছেন, সেখান থেকে নিস্তার পেতে চাইছেন, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন নিচের হেল্পলাইন নাম্বারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। তাছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্ডসটাউনে, হাজরা এবং খিদিরপুরে, এবং আউটসাইড গুলো রয়েছে হচ্ছে হাওড়াতে, দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পাচ্ছেন আমতলাতে, এবং কলকাতাবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন হাতিবাগানে। তাছাড়াও কিন্তু এই মঙ্গলবার আপনারা বিশেষভাবে হেরিয়াবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে। তাই অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আপনাদের জন্য, নিজেদের জন্য কিন্তু অবশ্যই বুক করে নিতেই পারেন। এবং তাছাড়া কিন্তু আপনারা বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে আপনারা পাচ্ছেন ডক্টর আর দেকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে,
খড়গপুরবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাঁকে এবং আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাছাড়া জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং গঙ্গারামপুর, ডিব্রুগড় এবং শিলিগুড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং বহরমপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস হালদারকে। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান যারা সত্যি সত্যি করতে পারে তারাই হচ্ছেন এমপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। স্যার, আমরা আলোচনায় আসবো, তার একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি পরিমল বলছি নদিয়া থেকে। আমার সমস্যা হচ্ছে মাথা যন্ত্রণা করে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। 28 বছর। 28 বছর। আপনার কি ধরনের কাজকর্ম করতে হয়? আমি একটা টেলিকলিং সেন্টারে কাজ করি, টেলিকলিং সেন্টার। আপনার কি সারাক্ষণ হেডফোন লাগানো থাকে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আর কতক্ষণ কাজ করতে হয় এইভাবে? 7 ঘন্টা। 8 ঘন্টা। আর ওটা কি রাত্রের কাজ? নাইট ডিউটি মাঝে মাঝে থাকে। নাইট ডিউটি, ঠিক আছে। আর এমনি ঘুম কেমন হয় আপনার? ঘন্টা মানে তো ভালোই, মোটামুটি 5 ঘন্টা হয়। আচ্ছা। আর আপনার অন্য কোনো সমস্যা আছে, যে গ্যাস, অ্যাসিডিটি এগুলোর সমস্যা আছে? হ্যাঁ, মাঝে মাঝে ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়। নাক বন্ধ হয়ে যায়, আচ্ছা। তো এই যে আপনার যে মাথা ব্যথাটা, এটা কি এই শীতকালে হচ্ছে নাকি সারা বছরই থাকে? হ্যাঁ, শীতকালে বেশি হচ্ছে। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এটার 2-3টে চান্সেস আছে আপনার যে ব্যথাটা। একটা হচ্ছে আপনার যে কাজের ধরন, সারাক্ষণ যে আপনি হেডফোন ইউজ করছেন, সেখানে কি হয়, মানুষের একটা কি বলবো, একটা স্ট্রেস তৈরি হয়। ঠিক আছে, মেন্টাল স্ট্রেস তৈরি হয়। দেখবেন অনেক টেলিকলাররা যারা ঘন্টার পর ঘন্টা কানে এরকম হেডফোন লাগিয়ে থাকে, যে রিং হতে থাকে না, যখন ওটা কান থেকে আপনি সরিয়েও দিয়ে রাত্রে নর্মাল বসে আছেন বা কথা বলছেন, বা মনে হবে যেন রিংইং হচ্ছে, মনে হচ্ছে ফোন কল বাজছে। এগুলো হয় কারণ এগুলো হ্যাবিট হয়ে যায় হতে হতে। আর এগুলো কিন্তু আমাদের অনেক সময় ডিস্টার্ব করে। স্ট্রেস থেকে কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে। আমাদের আরেকটা যেটা, যে ধরুন নাইট ডিউটি যারা করছেন, অতিরিক্ত যারা নাইট ডিউটি করেন দেখবেন, এবং যারা এই যে টেলিকলিং গুলো করেন রাত জেগে, বিশেষ করে দেখবেন ইন্টারন্যাশনাল কল যারা করে, তারা রাতেই বেশি কাজ করতে হয়। তাদের মধ্যে একটা ইরিটেশন তৈরি হয়, খিটখিট খিটখিট একটা ভাব তৈরি হয়। কারণ কি, তার যে ডেইলি যে রুটিনের যে ক্লকটা, যে বডি ক্লক যেটা বলে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ আমাদের শরীরের নিয়ম হচ্ছে, সূর্য যখন উঠবে তখন আমি ঘুম থেকে উঠবো, উঠে সারাদিন কাজ করব, ব্যায়াম ট্যায়াম করব, খাদ্য খাবার খাবো। যখনই অন্ধকার হওয়া শুরু হবে, তখন কিন্তু আমার কাজটা বন্ধ হওয়া শুরু হবে। তখন আমার কিন্তু আস্তে আস্তে কি হবে, রিল্যাক্স মোডে যেতে হয়, রিল্যাক্স করবে শরীর, এবং সেখানে আমার হরমোনটা তখন চেঞ্জ হবে। তাড়াতাড়ি খাদ্য খাবার খেয়ে তারপরে আমি কিন্তু ঘুমোতে যাব রেস্টের জন্য। এই রেস্টের টাইমটা আমার বডির যত ক্ষয়ক্ষতিগুলো হয়, সেগুলো রিপেয়ার হওয়া শুরু হয়। তো এইরকম যখন ঘটনা ঘটে, তখন আমি সুস্থ থাকবো, আমার সবকিছু ঠিকঠাক থাকবে। যেই এটা উল্টানো শুরু হয় বা টাইমের গন্ডগোল হওয়া শুরু হয়, আমার যে বডি ক্লক সেটা নষ্ট হয়ে যায়, অটোমেটিক এরকম সমস্যা বিভিন্ন দেখা দিতে পারে। আপনি একবার আমাদের কাছে আসুন, এসে দেখিয়ে নিন কি কারণে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, সেটা আমরা ফাইন্ড আউট করে আপনাকে ট্রিটমেন্ট করলে আপনি ঠিক হয়ে যাবেন। স্যার, আজকের মতন সময় আমাদের একদমই শেষ, কিন্তু যাওয়ার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে, আপনারা কিন্তু অবিলম্বে 9830235527 অথবা 37 নম্বরে যোগাযোগ করতেই পারেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।